নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজ নিহার রঞ্জন গুপ্তের লেখা একটি ছোট ভৌতিক গল্প আপনাদের সামনে আজ আমরা উপস্থিত করতে চলেছি। নিহার রঞ্জন গুপ্ত 1911 সালে 6 জুন বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়াতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক। তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন। তার উল্লেখযোগ্য কিছু রচনাবলী হল লালুভুলু, রাতের রজনীগন্ধা, হাসপাতাল, কালনাগ ইত্যাদি। তিনি 1986 সালে 20 ফেব্রুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আমরা তারই লেখা একটি ছোট গল্প আকস্মিক আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। তো শুরু করা যাক নিহার রঞ্জন গুপ্তের লেখা ভৌতিক ছোট গল্প আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন সে আমাদের আড্ডায় অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতন আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেই দিনও সন্ধে জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে একদম টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারদিক একাকার। সম্পূর্ণ গলিটাই জলে ডুবে গেছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারোর একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছু মাত্র নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান হয়ে যেতে হবে। তাই অগত্যা সকলে আবার জাগিয়ে বসলাম। মহিন বললে, বলছি বেরোনোই যখন যাবে না তখন একটা ভূতের গল্পই শোনা যাক। এই যে সরোজ ভাই, একটা জমাটি ভূতের গল্প বলো তো। আমাদের মধ্যে সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু। বলল, না 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 না, এর থেকে ভালো শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সাই দিলাম। হ্যাঁ, সেটাই ভালো। শচীন, শুরু করো তো একটা ম্যাজিক। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিক সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে যা তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে চেয়ারে বসে শচীন এক মনে সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, হ্যাঁ, জিনিসপত্র না হলে নাকি ম্যাজিক দেখাতে পারবি না? কিসের ম্যাজিশিয়ান রে তুই? ঠিক আছে, শুধু হাতেই দেখাচ্ছি তাহলে। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। এক কাজ কর, ঘরের আলোটা নেবা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের মাঝখানে রাখ। শচীনের কথা মতন তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত একটা আলো ছায়ার সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো ছায়ার দেওয়ালে গা
কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। শচীন তার আগের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, শুরু কর রে, তোর ম্যাজিক শুরু কর। সরোজ বলল। চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে 15 মিনিট কেটে গেল। এদিকে কিন্তু সবাই অধৈর্য হয়ে উঠছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল। এই এই সচিন, এই আবার ঘুমালি নাকি রে? চুপ, যা দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের একটা ছপছপ শব্দ আমরা সকলেই শুনতে পেলাম। শব্দটা ক্রমশ এগিয়ে এসে বন্ধ দরজার কাছে এসেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো, আর সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমনি বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একমাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল। মুহূর্তে ঘন অন্ধকার চারিদিক হ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল। তুমি কে? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দেয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলছে না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই 2 পা পিছিয়ে একবারে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। উৎসাহ নিয়ে বললাম, বিভূতি তুই? হ্যাঁ, সেই আগের মতনই চাপা কণ্ঠেশ্বর। মনে হলো বড় বড় কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে আসে না। সে এই প্রচণ্ড বর্ষার রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময়ই লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই? ব্যাপারটা কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। ও, তা হবে। তা হবে কি রে, চারিদিকে তো জল তৈ তৈ করছে। তুই কি আগেই বের হয়েছিলিস? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। এ বাবা, ভিজে গেছিস তো একেবারে। না, বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলে উঠল, আমি যাই ভাই, আমি আমি যাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে?
তোর কি মাথা খারাপ হলো নাকি? আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটাও দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতন দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে, গলির মধ্যে জল অনেকটা কমে গেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কাউর হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে 3 ঘন্টা ব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গেছিল, রাত 9:45 থেকে 10:05 পর্যন্ত। আরেকটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গেছে। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু সেই সমস্ত ঘটনাটা আজও কিরকম অস্পষ্ট হয়ে আছে। এইটা যেমন স্বীকার করে নিতে পারিনি কোনোদিন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিক আছে, তেমনি এইটাও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে আদৌ কিছু ভৌতিক আছে। তবে যা ঘটেছিল তা কিন্তু বন্যে বন্যে সত্যি।